শুধু এখন আমি দুটো ছবির মহরত ঘোষণা করছি। একটি হচ্ছে গবেট, আর একটি হচ্ছে সাদের টিয়া। আমাদের এই ছবির পরিচালক দেবাশিস সরকার, আর সরোয়ার সাহেব হচ্ছে প্রযোজক, আর আমি এদের মেহমান। কেকটা কাটার জন্য একটু সহযোগিতা করি। উপস্থিত আছেন দুটি সিনেমার সাথে সৃষ্ট যারা যারা আছেন, আমাদের এখানে আমাদের পরিচালক আছেন, প্রযোজক আছেন, এবং আমাদের যারা একদম কাছের মানুষ শোভানোধ্যায়ী যারা আছেন, আর সিনেমার অনেক গুণী বাংলাদেশের অনেক নাম করা খ্যাতমান পরিচালক আছেন আমাদের স্যার। সিনেমার শুভ মহরত আসলে তার হাত দিয়ে কিন্তু হচ্ছে। আপনারা সকলে করতালির মধ্যে দিয়ে শুভেচ্ছা জানাতে ভুলবেন না। এবং আমাদের সাথে আছেন আমাদের এই সিনেমাতে যারা গান করেছেন, বিলাল খান ভাই আছেন, সাগর শান আছেন, একে করে সকলেই কিন্তু সিনেমার সাথে সংশ্লিষ্ট সকলেই স্টেজে আছেন। এবার কেক খাওয়ানোর পর্ব চলছে। সকলকে অনেক ধন্যবাদ। এবং যারা যারা আছেন আমাদের এখানে, প্রশ্ন করবো সেটা হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্রের এই যে গবেট যে নামটি দিলেন আপনারা, এই নামটি দেওয়ার কারণ কি, এবং এখানে কি আছে যে এইখানে গবেটই নামটি দিতে হবে? এটা হচ্ছে আমার প্রশ্ন। আমাদের হয়েছে কি, আমাদের সমাজে যাদের মূর্খ তাদেরই কিন্তু গবেট বলে। গবেটটা যদিও ইংরেজি শব্দে প্রচলিত, কিন্তু দুই বাংলার পশ্চিম বাংলায় গবেট শব্দটি কিন্তু খুব বেশি প্রচলিত। যেহেতু ছবিটা দুদেশেই চলবে এরকম আশা করি ছবি বানাচ্ছি, সেজন্যে এই গবেট হচ্ছে এবং গবেটের গানের মধ্যে দিয়েই মূর্খ এবং গবেট এই দুটো সমন্বয় করে দেওয়া হয়েছে। এবং ছবিতে আরও যত দৃশ্যাবলী আছে, এই গবেটই কিন্তু আসলে গবেট না। আমরা বোঝাচ্ছি যে আমরা যাদের গবেট বলি তারা কিন্তু সমাজে অনেক মহৎ কাজ করে, আর যারা গবেট বলি তারা কিন্তু অনেক অন্যায় কাজ করে। এবং ছবিতে যেমন বিনোদন আছে, বক্তব্য আছে, গবেটের গানটা শুনলেই কিন্তু আপনাদের জবাবটা পেয়ে যাবেন। থ্যাংকস। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে আর্যর সাথে আমি যে কয়টা ছবি করেছি, একটা ছবি এখনো রিলিজ হয়নি কিন্তু রিলিজের অপেক্ষায়। মাত্র আমরা 3টা সিনেমা একসাথে শেষ করেছি, আমাদের একটা ছবি সেন্সর পেয়েছে। তো আমাদের এই জুটির একটা ছবিও যেহেতু এখনো রিলিজ হয়নি, সো আপনারা তো এখনো বলতেই পারছেন না যে ছবিটা হিট হবে না ফ্লপ হবে। এটা হচ্ছে নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে গবেট সিনেমাটা আমাদের সিনেপ্লেক্স ভিত্তিক করে আমরা বানিয়েছি, যাতে করে আমাদের যে মোস্ট পিপল আছে যারা আমরা সিনেপ্লেক্সে গিয়ে সিনেমা দেখি, তো তাদেরকে কেন্দ্র করে এই ছবিটা বানানো হচ্ছে। আর আমার বিশ্বাস এই শ্রেণীর মানুষজনের কাছে এই গল্পটা খুব চমৎকার লাগবে। আমার একটি প্রশ্ন রয়েছে কায়েস আরজু ভাইয়ের কাছে, সেটা হচ্ছে যে তুমি আসো হৃদয়ের মতো একটা খুব আলোচিত সিনেমা করেছিলেন, এরপরে আমরা দেখলাম যে আপনি চলচ্চিত্র থেকে অনেকটাই হারিয়ে গেছেন। তো এই যে আবার ফিরে আসা, এই কামব্যাকটার অনুভূতিটা কেমন? শিনশির আপুর কাছে প্রশ্ন হচ্ছে, একটা সময় আমরা কিন্তু আপনাকে বেশিরভাগ সময় ডিপজল ভাইয়ের সিনেমাতে দেখেছি, তো আবার নতুন করে কি এই যে দেখলাম যে ইয়াং নায়কদের সাথে সিনেমা শুরু করছেন, এই ব্যাপারটা যদি বলতেন। যদিও আপনার মায়ের নামে একটি সিনেমা মুক্তি পেয়েছে কিছুদিন আগে, শেষবাজি। এই ছবিটি করার সাথে আমার একটা চুক্তিপত্র ছিল, সেটা হলো 3টা ছবি ওনাদের প্রযোজনা সংস্থার আমাকে শেষ করতে হবে। এই ছবিগুলো শেষ না হওয়া পর্যন্ত আমি কারো ছবি করতে পারবো না। এটা আমি অনেকবার বলেছি, তারপর আজকে জানতে চেয়েছেন এই জন্য বললাম। দেন আমার 3-4 বছর আসলে ওই 3টা ছবির পেছনে এবং আমার বাবার যে আমার প্রতি যে চাওয়া, আমার প্রতি যে কমিটমেন্ট, সেটা রক্ষা করতে গিয়ে আমি আসলে 3-4 বছর কাজ করিনি। এর ভিতর চলচ্চিত্রের অনেক কিছু চেঞ্জ হয়ে যায়, অনেক ব্যাপার ঘটে যায়। তারপর 2012 থেকে আবার হয়তো আমি টুকটাক কাজ শুরু করি, এর ভিতর প্রায় 4-5 বছর চলে যায়। এই তো আমার আবার ফিরে আসার ট্রাই করা, এই তো এখন আবার নিয়মিত কাজ করার ট্রাই করছি। আপনাদের ভালোবাসা পেলে ইনশাল্লাহ আবার নিয়মিত কাজ করতেছি, আমি করবো। ভাইকে নিয়ে তো
ডিপজল ভাইয়ের সাথে আমার চলচ্চিত্র করা হয়েছে দুইটি, একটি ঘর ভাঙা সংসার আর একটি হচ্ছে জিম্মি। তো এই দুইটি ছবি শুটিং করা হয়েছে 3 বছর আগে। তো 3 বছর পরেও কিন্তু আমি আরো ছবি করেছি, আমার আরো ছবি রিলিজ হয়েছে। একটি বীরাঙ্গনা 71 মুক্তিযুদ্ধের চলচ্চিত্র, যেখানে আমার সাথে শাহেদ ভাই কাজ করেছে, ছোট পর্দার অভিনেতা, অনেক শক্তিমান অভিনেতা। তারপর আরেকটি ছবি আমার রিলিজ হয়েছে শেষবাজি, যেখানে আমাদের চলচ্চিত্রের হিরো সাইমন সাদিক সে আমার সাথে জুটি বেঁধে কাজ করেছে। এছাড়াও আরো 4টি সিনেমা আমি আরজুর সাথে করছি। সো আমি কিন্তু সবার সাথেই কাজ করি, আমার এমন কোনো বাইন্ডিংস নেই যে কারোর সাথে কাজ করতে হবে, কারোর সাথে করতে পারবো না, এমন কোনো বাইন্ডিংস নেই। আর এরপরও ডিপজল ভাই যদি এরপর নতুন করে কাজ করে, গল্প বুঝে আমার যদি ভালো লাগে আমি করবো, নাহলে করবো না, এটাই। যে গবেট এবং সাথে টিয়া আসলে বাংলাদেশে এখন যে বিগ বাজেটের একটা মার্কেট, এটার সাথে কি কম্পিট করবে, ওই রকম মেকিং কি হবে, এটা নিয়ে যদি একটু বলেন। এটার জবাবটা আমাকেই দিতে হবে। আমি চলচ্চিত্রে খুব বেশি দিন আসি নাই, মাত্র 49 বছর। 75 থেকে আমি ফিল্মে আসছি। আমার সুজন সখী দিয়ে আমার যাত্রা শুরু, খান আতাউর রহমানের। আমি চলচ্চিত্রের যে উত্থান পতন দেখেছি, আমাদের এদেশেও কিন্তু অনেক সময় চলচ্চিত্রে বিগ বাজেটে ছবি হয়েছে, ছবির জগৎটা পড়ে গেছে, আবার দেলোয়ার জান ঝন্টু সাহেবের মতো লোক এসে অল্প বাজেটে ছবি করে আবার চলচ্চিত্র জগৎটাকে উপরে উঠিয়েছে। আমার সামনে জ্বলন্ত উদাহরণ, এই টালিগঞ্জে স্বপন সাহা দাদা যখন গেলেন, তখন আমি এদেশে কাজ করি। স্বপন সাহা দাদা প্রথম ছবি, ওখানে যখন 1 কোটি টাকা দামের ছবি হয়, স্বপন সাহা দাদা 14 লাখে ছবি করেছেন। করে একের পর এক একসঙ্গে 2-3টে ছবি করে উনি কিন্তু বুঝিয়ে দিয়েছেন যে যখন মানুষ অনেক বেশি কাজ করে, ওই মানুষগুলো তো হলে ছবি দেখতে যাবে, ওর আত্মীয় হলেও তো সব হলে ছবি দেখতে যাবে। আমরা যদি সবাই হেল্প করি সবাইকে, যে আমরা শুধু বিগ বাজেট ছবি করলে কেউ টাকা দেবে না, কারণ আমাদের বোধ হয় 100 বা 100+ হল এখন আমাদের রানিং আছে, কত টাকা উঠবে? এখন সেই টাকা আমরা উঠাবো কি করে? এখন যারা বিগ বাজেট করছেন নিশ্চয়ই তাদের কোনো পলিসি আছে। হ্যাঁ, আমার মনে হয় আপনারা এই ব্যাপারটা একটু ভাবতে পারেন, সবাই সহযোগিতা করেন। বিগ বাজেটের সহিত পাশাপাশি দেশীয় চলচ্চিত্র যাতে সবাই দেখে। যেমন খাসিয়াতে আমি দেখেছি, খাসিয়া যে লোকজন তারা তাদের ছবি ছাড়া দেখে না, কিন্তু আমাদের যেহেতু ভারতের ছবি বছরে 10টা আনতে পারমিশন আছে, ঘুরে ফিরে হল মালিকরা কিন্তু অপেক্ষা করে থাকেন ওই ছবিগুলো কবে চালাবে, তাহলে দেশীয় চলচ্চিত্র শিল্প তো শেষ হয়ে যাবে। আমার মনে হয় সবাই মিলে ভাবুন আমাদের চলচ্চিত্র শিল্পটাকে কীভাবে বাঁচানো। ধন্যবাদ।